গত 4 মার্চ গেল ঠাকুরের 187তম জন্মতিথি উৎসব। এই জন্মতিথি উৎসবকে কেন্দ্র করে আজ থেকে কত বছর আগে ঠাকুর সশরীরে থাকাকালীনই ঠাকুরের জন্মোৎসব শুরু করেন তার শিষ্যরা, গৃহী ভক্তরা। 1898 সাল দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব পালিত হবে। কে সেখানে বক্তৃতা দেবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ভাবছেন স্বামী বিবেকানন্দ? না। স্বামী শারদানন্দ? না। স্বামী ব্রহ্মানন্দ? না। ঠাকুরের কোনো পার্ষদ নন। তাহলে কি শ্রীম? না। তাহলে কি গিরিশ ঘোষ? না। বক্তৃতা যিনি দেবেন লন্ডনে বসে স্বামীজি ঠিক করেছিলেন, তাঁরই শিষ্য। স্বামীজি তাকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু সন্ন্যাস আর দেওয়া হয়নি, কারণ তিনি সন্ন্যাস মন্ত্র পাওয়ার আগেই অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামীজির সেই শিষ্য। সেই শিষ্যের অকাল প্রয়াণে স্বামীজি এতটাই শোকদগ্ধ হয়েছিলেন, পুত্র শোক হারানোর মতো ব্যথা পেয়েছিলেন। এই খবরটি যখন, অর্থাৎ তার শিষ্যের মৃত্যুর খবর যখন স্বামীজির কাছে পৌঁছল, স্বামীজি তখন আছেন আলমোড়ায়। পাওয়ার পরেই তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন, বেশ কিছুক্ষণ কথা বলতে পারেননি। তারপর হঠাৎই ক্ষোভে পেটে পড়লেন ঈশ্বরের বিরুদ্ধে। সরাসরি ঈশ্বরকে কাঠগড়ায় তুললেন স্বামী বিবেকানন্দ। ভাবতে পাচ্ছেন? যিনি ধর্মপ্রাণ মানুষ, ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে সংসার ত্যাগ করে কোটি বস্ত্র ধারণ করেছেন, এক শিষ্যের মৃত্যুতে তিনি ঈশ্বরকে কাঠগড়ায় তুলছেন, প্রশ্ন তুলছেন, বলছেন এই নির্দয় নিষ্ঠুর ঈশ্বর যদি একে অকালে তুলে না নিত, তাহলে এ আরো কত বড় কাজ করতে পারত। এই অপরাধে ঈশ্বরের বিরুদ্ধে কি যুদ্ধ করা উচিত নয়? ঈশ্বরের কি নিপাত যাওয়া উচিত নয়? এমন প্রশ্ন করছেন স্বামী বিবেকানন্দ। সেই শিষ্যটিকেই নির্বাচিত করেছিলেন স্বামী বিবেকানন্দ 1898 সালে শ্রীরামকৃষ্ণ জন্মতিথি উৎসবে লেকচার দেওয়ার জন্য, বেদান্তের উপরে বলার জন্য। যখন একথা সেই শিষ্যকে স্বামীজি বললেন যে দেখ, তোকে দক্ষিণেশ্বরে কলকাতায় আমার গুরুর জন্মদিনে, জন্মতিথিতে একটা বেদান্তের উপরে লেকচার দিতে হবে। শিষ্য খুব ঘাবড়ে গিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন কত লোক হবে? স্বামীজি মজা করে বলেছিলেন তা কমপক্ষে 1050 তো হবে। সত্যিই তাই হলো। ওই দিন সেই শিষ্য সমবেত 50,000 শ্রোতার সামনে, দর্শকের সামনে বেদান্তের ওপরে একটা মনোমুগ্ধকর বক্তব্য রেখেছিলেন। স্বামীজির স্পর্শ পেয়েছেন কিনা ঠাকুর যদি হন একটা ম্যাজিক মেশিন। কেন ম্যাজিক মেশিন বলছি? তার কারণ
শ্রীরামকৃষ্ণ রূপ ম্যাজিক মেশিনে নরেন্দ্রনাথ দত্ত প্রবেশ করলেন, আর যখন বেরিয়ে এলেন তখন তিনি বিশ্বজয়ী বীর সন্ন্যাসী বিবেকানন্দ। জীবনে এমন কোনো পাপাচার নেই যা করেননি গিরিশ ঘোষ। সেই গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ রূপ ম্যাজিক মেশিনে ঢুকে পড়লেন, বেরিয়ে এলেন ভক্ত ভৈরব গিরিশ হয়ে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ম্যাজিক পাওয়ার। স্বামী বিবেকানন্দ হচ্ছেন একটা ম্যাজিক পাওয়ার প্ল্যান্ট। যে শিষ্যের কথা বলছি তিনি মারা যান মাত্র 27 বছর বয়সে। 1870 সালে বার্থ ইস্টনে লন্ডনের তার জন্ম হয়, আর 1898 সালে 2রা জুন তিনি দেহত্যাগ করেন আমাদের ভারতের উটকামন্ডে বা উটিতে পাহাড়ে। স্বামীজি তার থেকে বয়সে মাত্র 7 বছরের বড় ছিলেন, কিন্তু তিনি তার নিজের কাজ, ডেডিকেশন টু দ্য ফিট অফ গুরু, গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় স্বামীজির কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। স্বামীজি অত্যন্ত ভালোবাসতেন। স্বামীজির যে সমস্ত কথা আজ আমরা শুনতে পাই, পড়তে পাই, স্বামীজির এই শিষ্য না থাকলে আজ আমরা কিন্তু সেগুলো পেতাম না। স্বামীজি অত্যন্ত তীব্রতার সঙ্গে, ক্ষিপ্রতার সঙ্গে যখন বক্তৃতা দিতেন, সেগুলোকে ধরে রাখার জন্য এই শিষ্যটি ছিলেন একেবারে অর্জুনের নিক্ষিপ্ত তীরের মতো। এই শিষ্যের আগে আরও 2জনকে ঠিক করা হয়েছিল। স্বামীজি যখন বক্তৃতা করবেন সেগুলোকে শর্ট হ্যান্ড করে লিখে রাখার জন্য, কিন্তু তারা ফেল করেছিলেন, পারেননি। এত দ্রুততার সঙ্গে স্বামীজি লেকচার দিতেন। কিন্তু এই শিষ্যটি একেবারে স্কিল্ড, পারদর্শী ছিলেন। স্টেনোগ্রাফি শিখে মাত্র 14 বছর বয়সে তিনি তার কর্মজীবন শুরু করেন ইংল্যান্ডে। তারপর অস্ট্রেলিয়া, আমেরিকা হয়ে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করে স্বামীজির প্রায় সমস্ত বলা চলে তিনি স্টেনোগ্রাফি করে ধরে রাখলেন। সেই শিষ্য অকালে চলে গেলেন। স্বামীজি অত্যন্ত দুঃখ পেলেন, আঘাত পেলেন। আপনাদের জানতে ইচ্ছে করছে সেই শিষ্যের নাম কি? বিবেকানন্দ রচনা, বিবেকানন্দ আন্দোলনের সঙ্গে, বিবেকানন্দ জীবনীর সঙ্গে যারা পরিচিত তারা অনেকেই এই শিষ্যটির নাম জানেন। জে গুডউইন, জোয়াস জন গুডউইন। এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে লেকচার দিয়েছিলেন 50,000 শ্রোতার সামনে। আজকে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রতি বছর তো জন্মতিথি উৎসব পালিত হয়। এখন আর শুধু দক্ষিণেশ্বরে হয় না, সারা ভারতবর্ষে শুধু হয় না, সারা পৃথিবীতেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব পালিত হয়। এই সমস্ত দর্শক, শ্রোতা, ভক্তদের সংখ্যা যদি আমরা অ্যামালগামেট করি, অর্থাৎ একত্র করি, তাহলে সংখ্যাটা কিন্তু কয়েক লক্ষ পেরিয়ে যায়। শুরু হয়েছিল কেবলমাত্র ঠাকুরের কয়েকজন গৃহীভক্ত ও পার্শ্বদেরকে নিয়ে। যতদিন যাবে ততদিন শ্রীরামকৃষ্ণের গ্রহণযোগ্যতা
সারা বিশ্বে বাড়তেই থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন? 1959 সাল 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করে বসে আছেন পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি। ডান পাশে দুজন সন্ন্যাসী বক্তা, বাঁ পাশে একজন গৃহী বক্তা। এদের বক্তৃতা হয়ে গেল। সভাপতির ভাষণের শুরুতেই স্বামী গম্ভীরানন্দজি বললেন, আমার ডান পাশে যে দুজন সাধু বক্তৃতা দিলেন, তাদের বক্তৃতা শুনে মনে হলো শ্রীরামকৃষ্ণ এসেছেন শুধু সন্ন্যাসীদের জন্য। আর আমার বাম পাশে যিনি গৃহী বক্তা, তাঁর বক্তৃতা শুনে মনে হলো যে শ্রীরামকৃষ্ণ এসেছেন শুধু গৃহীদের জন্য। বলেই স্বামী গম্ভীরানন্দজি অসাধারণ ইংরেজিতে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ নট অনলি ফর সন্ন্যাসিন and not only for householders. Sri Ramakrishna for those who wants him from their heart. Sri Ramakrishna কেবল সন্ন্যাসীদের জন্য নন, শ্রী রামকৃষ্ণ কেবল গৃহীদের জন্য নন। শ্রীরামকৃষ্ণ হলেন তাদের জন্য যারা অন্তর থেকে শ্রীরামকৃষ্ণকে চায়, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে। এই হচ্ছে আমাদের কল্পতরু শ্রীরামকৃষ্ণ, যে একবার শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে। কিভাবে? নামের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ তো এখন স্থূল শরীরে নেই, কিন্তু আছেন কোথায়? স্বামীজি বলেছিলেন, বেলুড় মঠে আত্মারামের কৌটো প্রতিস্থাপনের পর স্বামীজি বলেছিলেন, দেখো রামকৃষ্ণ নাম আর রামকৃষ্ণ সংঘ এ দুটি সমার্থক। তোমরা জেনে রেখো, এই শ্রীরামকৃষ্ণ মন্দির বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর, স্থূল রূপ। কারণ এই সংঘের প্রতিষ্ঠাতা স্বয়ং ঠাকুর। এখানে ঠাকুর নিত্য বিরাজমান থাকবেন। অনুরূপভাবে বলা যায়, স্বামী অভেদানন্দ যেই বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছেন, এখানে স্বামী অভেদানন্দ যে এই মঠে, এই মঠটিই হলো তার স্থূল শরীর, স্থূল রূপ। সূক্ষ্ম শরীরে তো তিনি আছেনই। তাহলে ভাবুন তো, আমরা প্রতিদিন আমরা এখানে আসছি, যে মঠে স্বয়ং বসে আছেন ঠাকুরমা স্বামীজির সঙ্গে স্বামী অভেদানন্দজি, আমরা কি ভাবছি তারা তা জানছেন, কি করছি তারা তা দেখছেন। আর অকৃপণভাবে, অকাতরভাবে তারা আমাদেরকে কৃপা করে চলেছেন। হয়তো কেউ কেউ বুঝতে পারছি, আবার কেউ কেউ বুঝতে পারছি না, তবে কিছু তো একটা পাই। নাহলে এখানে বাড়িতে সন্ধ্যেবেলায় না থেকে এখানে কিসের টানে চলে আসি? বাড়িতে বসে তো সিরিয়াল দেখার সুযোগ রয়েছে, নিদেন পক্ষে শাশুড়ি বৌমার ঝগড়া করার অবকাশ তো আছে। সেসব ছেড়ে দিয়ে কেন আমরা এখানে আসি?
আসার কারণ কিছু নিশ্চয়ই পাই, সেই কিছুটা হয়তো আমরা মুখে বলে ব্যক্ত করতে পারি না। এই যা।